এই মুহূর্তে একটা অত্যন্ত বড় খবর নিয়ে আমরা আবারও এলাম ভিডিওতে। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। আজ মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে ফিরলেন। গত দুদিনে দুবার সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দিল্লিতে বৈঠক করেছেন রাহুল গান্ধীর সঙ্গে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিমানবন্দরে নামলেন দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে কিন্তু ফেরেননি। কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়? ইতিমধ্যেই হাইকোর্টের একটা রক্ষা কবচ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল হাইকোর্টের একটা রক্ষা কবচের সম্ভবত কাল বোধহয় ওটা শুনানি হবে, কাল শুনানি হবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিমানবন্দরে এলেন তখন শোনা যাচ্ছে সেখানেও একটা সিআইডি টিম ছিল। এর আগেও বারবার সিআইডি নোটিশ ধরিয়েছে বিভিন্ন ইস্যুতে, এবং আজ এরপর দেখা গেল ত্রিপুরার খোয়াই আদালত থেকে নোটিশ নিয়ে হাজির। তারা এসে নোটিশের জন্য কি ছিল, কি বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ধরাতে এলো এবং এর রাজনৈতিক অভিঘাত কতদূর পর্যন্ত যেতে পারে। আমরা যেটা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতেই বিকেলবেলা খোয়াই থেকে এলো। খোয়াই আদালতের একটা নির্দেশ নিয়ে এসেছিলেন কয়েকজন, এবং পরে কালীঘাট পুলিশকে সঙ্গে নিয়ে বোধহয় নোটিশ টানাতে এসেছিলেন, বা নোটিশ টানানো হয়নি, তৃণমূলের তরফ থেকে কুণাল ঘোষ বা কোনো একজন কর্মী হাতে নেন। এই বিষয়টা কি তুমি যদি দর্শকদের জন্য খোলসা করে বলো, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে একটা মানে বিভিন্ন রকমের জল্পনা চলছে। দেখো সম্রাট, যে খবরটা আমরা হয়তো এখন ব্রেক করছি এখানে, দ্য ওয়ালেও ওয়েবসাইটে সে খবর উঠবে যে ত্রিপুরার খোয়াই আদালত কলকাতার আলিপুর কোর্টকে আজকে একটি সামন পাঠায়, সেটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। এবং আমার কাছে যতদূর খবর যে আজকে দেখো কোনো টিভি চ্যানেল, কোনো সংবাদ মাধ্যম এখনো পর্যন্ত জানতে পারেনি যে আজকেও একটা বড় পুলিশের টিম চলে গেছিল 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। কারণ ওই আলিপুর কোর্টের বেলিফ মানে যিনি কোর্টের ওয়ারেন্ট বা সামন নিয়ে যান, তিনি আজকে চলে যান পুলিশ নিয়ে, যে সেই সামনটা, সেই নোটিশটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার জন্য। কেন 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যান, কেন শান্তিনিকেতন বিল্ডিংয়ে যাননি? তার কারণ হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে ওই নোটিশটা ইস্যু করা হয়েছে, এবং তৃণমূলের পার্টি অ্যাড্রেস দেওয়া হয়েছে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যে কারণে কালকে সিআইডিও ওইখানে গিয়ে পৌঁছেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তো তিনি যান এবং তিনি বলেন যে এটা ইন পার্সন, ওটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই দিতে হবে, অন্য কাউকে দিলে হবে না, হয় হাতে দিতে হবে, আর তিনি না থাকলে দেওয়ালে সাঁটিয়ে দিতে হবে। আচ্ছা, তো এইটা নিয়ে একটা তর্ক বিতর্ক ওখানে জুড়ে যায়, এবং বলে যে না, আপনি কালীঘাট থানাকে জানিয়েছেন। তারপরে তিনি আমার কাছে যা খবর, কোর্ট অফিসার তিনি কালীঘাট থানায় যান, কালীঘাট থানায় তিনি কালীঘাট থানায় জানান, এবং সেখান থেকেও পুলিশ টিম নিয়ে তিনি আসেন, এবং এসে সেই নোটিশটা তিনি বলেন যে এবার তো আমাকে দিতে হবে। তখন বলা হয় যে, যতদূর আমরা জানতে পেরেছি, তখন বলা হয় যে না, যাকে জন্য এই নোটিশ তিনি এখন এখানে নেই, বলে তাহলে দেওয়ালে সাঁটাতে হবে। কিন্তু দেওয়ালে যদি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কোনো নোটিশ সাঁটান, সেটাও খুব একটা সম্মানজনক হবে না একটা বিষয়। তার ফলে আমার কাছে খবর যে কুণাল ঘোষ ওখানে আজকে ছিলেন, বা পরে হয়তো ওখানে এসেছিলেন, তিনি ওই কোর্ট অফিসারের সঙ্গে আলোচনা করেন, এবং শেষ পর্যন্ত তৃণমূলের একজন কর্মী তিনি দায়িত্ব নিয়ে সেটাকে রিসিভ করেন। তো তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে গতকালই সিআইডি পৌঁছে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, একই সঙ্গে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি অফিসে। তার আগের দিনই আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাসভবনে পৌঁছে গেছে সিআইডি টিম। তো এটা আজকে যদিও পুলিশ সরকারিভাবে জানায়নি, কিন্তু জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এয়ারপোর্টে এসে পৌঁছন, ঠিক সেই সময় সিআইডি একটি টিম ওখানে ছিল। কারণ অনেকে ধারণা ছিল যে হয়তো সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরবেন, কিন্তু অভিষেক ফেরেননি, দিল্লিতে রয়ে গেছেন। তার ফলে সিআইডির একটা কিন্তু ভয়ানক তৎপরতা দেখা যাচ্ছে, খুব তৎপরতা। এবং একটা কথা এখানে আমি আমাদের দর্শকদের জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে যতই প্রশাসনিক দিক থেকে এসব হোক, পুলিশ যাই করুক না কেন, 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে সিআইডি টিম ঢুকে পড়া, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির উঠোনে ঢুকে পড়া, এটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লির সবুজ সংকেত না নিয়ে করবেন না। আমার রাজনৈতিক ধারণা, অভিজ্ঞতা তাই বলে, এবং আমি মনে করি এ ব্যাপারে আমি নির্ভুল। দিল্লির সবুজ সংকেত ছাড়া সিআইডি টিম 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে উঠোনে পৌঁছে যাচ্ছে, এবং সামনের যে পার্টি অফিস যেটা সেখানে পৌঁছে যাচ্ছে, এই দিল্লির সবুজ সংকেত ছাড়া কোনোদিন সম্ভব নয়। পলিটিক্যাল অ্যাপ্রুভাল নিয়ে
তবে এই প্রশাসনিক কাজকর্ম এগোচ্ছে। তো এই রাজনৈতিক অ্যাপ্রুভাল যদি থাকে এবং দিল্লির শীর্ষ নেতৃত্বের অ্যাপ্রুভাল থাকে, তাহলে জল যেদিকে গড়াচ্ছে সে তো কোনোভাবে এটা তো একটা কিসের ইঙ্গিত দিচ্ছে, মানে অভিষেকের ক্ষেত্রেই বা কি দেখো, ইঙ্গিত দিচ্ছে? আদালত যদি রক্ষা কবচ কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেন, হতে পারে যে আদালত রক্ষা কবচ দিলে সেটাও আবার চ্যালেঞ্জ করতে পারে হায়ার কোর্টে স্টেট গভর্নমেন্ট। এবং আদালত যদি রক্ষা কবচ দেন তাহলে কি হবে, পরবর্তীকালে কোর্টে কি হবে সেটা তো দেখার বিষয়। কিন্তু যদি না পান তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি গ্রেপ্তার করে সিআইডি, আমি অবাক হব না। সম্ভাবনা থেকেই যাচ্ছে। আমি অবাক হব না। আজকে এই কথাটা, বড় কথাটা বলে দিলাম। তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির সম্ভাবনা এই মুহূর্তে উড়িয়ে দেওয়া যাচ্ছে না কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সাংবাদিকতার একটা তো ব্যাকরণ মানতে হবে, সেই ব্যাকরণ মেনে আমি বলি যে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যাচ্ছে না, যাচ্ছে না। সেক্ষেত্রে সিআইডির তৎপরতা, ইডি সিবিআই বলো বা রিসেন্টলি সিআইডির তৎপরতা, আর ইডি সিবিআই তৎপরতা দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখন সিআইডির তৎপরতা দেখা যাচ্ছে। হ্যাঁ, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও তুমি বললে যে একটা রাজনৈতিক, তুমি দেখো, সবুজ সংকেত। অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্লোজ এড বলে পরিচিত, পলিটিক্যালি পরিচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নাও মানতে পারেন যে আমার ক্লোজ এড নয়, কিন্তু বাংলার রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্লোজ এড বলে পরিচিত দেবরাজ চক্রবর্তী। কোথাও দেখা যাচ্ছে? মাঝখানে একটা খবর রটেছিল এবং জানা গেছিল যে দেবরাজ চক্রবর্তীকে আটক করা হয়েছে। তিনি পুলিশ ডিটেনশনে আছেন কিনা, পুলিশ তার উপর নজর রেখেছে কিনা, বা তাকে পুলিশ রাজসাক্ষী বানিয়ে যাবে কিনা, বিভিন্ন রকম কথা প্রশ্ন উঠছিল। একইভাবে হাওড়ার তৃণমূল কংগ্রেসের দোর্দণ্ড প্রতাপ যুবনেতা কৈলাস মিশ্র, তারও কোনো হদিশ নেই। এই কৈলাস মিশ্র অভিষেকের যে সহকারী সুমিত, তার ক্লোজ এড বলে পরিচিত। ফলে এইসব জায়গা থেকেও কি বেরিয়ে আসবে পুলিশি তদন্তে, পুলিশি জেরায়, কেউ জানে না। এবং আরেকজন জাহাঙ্গীর অলরেডি পুলিশের হাতে। জাহাঙ্গীর খান কি আছে? জাহাঙ্গীর খান একটা জায়গার এমএলএ ছিল, অভিষেকের প্রশ্রয় তার বৃদ্ধি, দ্যাট মাচ। তিনি কি বলেছেন আমি জানি না, কিন্তু এই দুটো মানুষ নেতা, তারা তো রাজ্য রাজনীতিতে অভিষেকের ক্যামাক্সিদের লোক বলে পরিচিত। এদের তো কোনো হদিশ নেই, কোথায় তারা, এবং এদেরকে পুলিশ আটক করে রেখেছে না কি করে রেখেছে না কোথায়, কিছু জানা যাচ্ছে না। এখান থেকে কি বেরোবে তদন্তে কেউ জানে না। তার ফলে শান্তিনিকেতনের ওপরে কিন্তু একটা কালো মেঘ জমছে, এটা আমি বলতে পারি আজকের দিনে দাঁড়িয়ে। এবং তুমি দেখো, শুধুমাত্র পশ্চিমবঙ্গের মামলা নয়, 5 বছর পুরনো মামলা, ত্রিপুরার মামলা, যে ত্রিপুরাতে রাজনৈতিক সংঘর্ষে হয়েছিল এবং তৃণমূল কর্মীদের উপর একটা আক্রমণ হয়েছিল, তার আবার প্রতিবাদ জানাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন, তখন তার বিরুদ্ধে মামলাটি হয়। সেই মামলা বেশ কয়েক বছর আগের মামলা, সেই মামলা এখন নতুন করে তাকে নোটিশ ধরানো হচ্ছে। তার ফলে একটা চারিদিকে কিন্তু একটা জালের মতো দেখা যাচ্ছে। কিন্তু আমি ওইটাই তোমায় বললাম যে অধীর চৌধুরী যে কালকে যেটা বলেছেন যে রক্তবীজ পুঁতেছিলেন, আমার কথা না, অধীর চৌধুরীর কথা বলছি। কাল তুমি আমরা আলোচনা করলাম, অধীর চৌধুরীকে কোট করে বলছি আমি, যে রক্তবীজ পুঁতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21 সালে বিধানসভা ভোটের পর সিআইডি পৌঁছে গেছিল মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাড়ির সামনে, একবার না পরপর দুবার, 14 জুলাই প্রথমবার। এবং তারপরে তার যা সহকারী তাদেরকে আটক করা, তাদেরকে তলব করা, নানা রকম ঘটনা ঘটেছে পরপর, ইতিহাসের পুনরাবৃত্তি। একদমই তাই। কিন্তু তখন বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী হাইকোর্টের রক্ষা কবচ পেয়েছিলেন, এবং তার ফলে তার বিরুদ্ধে আদালত জানিয়ে দিয়েছিল, উচ্চ আদালত, কিছু মামলাতে কোয়েরসিভ অ্যাকশন নেওয়া যাবে না, এবং পরবর্তীকালে মনে হয় বলে দেওয়া হচ্ছিল এফআইআর দায়ের করা যাবে না, বা এফআইআর দায়ের করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে, ইত্যাদি প্রভৃতি। কিন্তু এইখানে এখন দেখার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের রক্ষা কবচ পান কিনা, সুতোই ঝুলছে এখন না। এটার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে লিগাল অপশন আছে, হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট, এগুলো তো অপশন আছে। ফলে আমরা কোর্টের ব্যাপারে আমরা কিছু বলতে পারি না। কিন্তু যদি তিনি রক্ষা কবচ না পান, তাহলে তিনি রক্ষা পাবেন কিনা এর কোনো নিশ্চয়তা। রক্ষা কবচ যদি হাইকোর্টে না পান, তুমিও বলছিলে, তারপর তিনি উচ্চতর আদালতে যেতেও পারেন, একটা তার কাছে একটা সুযোগ রয়েছে আর কি পরবর্তী ধাপে যেটা। কিন্তু কোথাও যদি রক্ষা কবচ না পেলে তো একটা আশঙ্কা, এবং তুমি যেটা বললে শান্তিনিকেতনের ওপর একটা কালো মেঘ ঘনিয়ে সেই আজকে
আমি আজকে আমরা আবার রাত্রিবেলা বসলাম এইটা নিয়ে আলোচনা করার জন্য, কালো মেঘটা দেখি তো বসলাম। একেবারেই যেভাবে আজ সন্ধ্যায় কলকাতা শহর একদম বিকেলবেলা কালো মেঘে ঢেকে গেছিল, আমি তো আজকে কালো মেঘ না দেখে এখানে আলোচনায় বসিনি। এবং যে তথ্যটা আজকে বললাম যে খোয়াই কোর্ট, আজ এই মুহূর্ত পর্যন্ত তো কোনো সংবাদ মাধ্যমে নেই। আজকে যে পুলিশ আজকে ফের 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের অফিসে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, আজকে এখনো পর্যন্ত তো কোনো, এই রাত্রিবেলা এখন 8টা 20 এখনো পর্যন্ত নেই কোথাও, নেই তো খবরটা নিয়েই তো বলছি, মেঘটা দেখেই তো বলছি। হ্যাঁ, এবং ওয়ালি এই প্রথমটা খবরটা আনলো প্রথম, আবারও আনলো বল আবার হ্যাঁ আবার, কিন্তু অত্যন্ত বড় খবর এবং আপনাদের দর্শকদের সামনে তুলে ধরাই আমাদের কাজ, তার জন্যই আমরা আবার দ্বিতীয়বার বসলাম। আমি তো ওয়াল শুরু করার সময় আমি কেন বলছি, ওয়াল তো একা হয় না, অনেকগুলো ইট গেঁথে ওয়াল নিয়ে ওয়াল তৈরি হয়, কিন্তু আমরা তখন বলতাম যে অ্যাকচুয়ালি বিশ্বাসযোগ্য খবর পাওয়াটাও মানুষের এখন কার্যত মৌলিক অধিকার। ঠিক ঠিক, অধিকারের মধ্যে পড়ে যে বিশ্বাসযোগ্য খবর পাওয়া। কোথাও যদি আমাদের খবরের মধ্যে বিশ্বাসযোগ্যতা ত্রুটি ধরা পড়ে, সেটা আমাদের জন্য কিন্তু একটা চিন্তাজনক ব্যাপার। সুতরাং বিশ্বাসজনকভাবে খবর দিতে হবে, যেটা ঘটনা সেটা অবজেক্টিভলি। তারপরে তো ওপিনিয়ন ডিফারেন্সিস, একদম একটা ঘটনাকে সামনে রেখে মানুষ সেটাকে নিয়ে বিভিন্ন রকম ভাবে তাকে দেখা যেতে পারে, হাফ গ্লাস ফুল, হাফ গ্লাস এমটি, বা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে দেখা যেতে পারে, কিন্তু তথ্যগতভাবে যেন কোনো বিভ্রান্তি না থাকে, তথ্যটা সঠিক থাকবে এবং আমরা চেষ্টা করেও গেছি, অবজেক্টিভ থাকবে, বস্তুনিষ্ঠ থাকতে, এবং গোটা নির্বাচন পড়বে কিন্তু আমরা সেই চেষ্টাটাই রেখেছি এবং সেই চেষ্টা করেও গেছি। তো যেটা খবর, সেই খবরের ভিত্তিতেই বলছি যে কালো মেঘ, এই কালো মেঘ তো শুধু শান্তিনিকেতনে থাকবে না, এই কালো মেঘ তো নিঃসন্দেহে হরিশ চ্যাটার্জি স্ট্রিট। না 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 না, এইটা আবার তুমি, ওখানে যদি কোনো অভিঘাত হয়, সে তার তো একটা অভিঘাত। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো, আমি আবার বলছি যে আমি লিগাল ব্যাপারটার মধ্যে ঢুকছি না, আমি পলিটিক্যালি বলছি, আমি রাজনৈতিকভাবেই বলছি, লিগাল রাজনৈতিকভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কোয়েরসিভ অ্যাকশন হবে বলে আমি মনে করি না। না, কিন্তু রাজনৈতিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই কালো মেঘ যদি ঘনায় রাজনৈতিকভাবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রভাব ফেলবে, সেটা সেটব্যাক 100%, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সেটব্যাক। এই দুর্দিনেও তিনি বলেছেন যে সবাই উঠে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিবাদন জানান, যেটা নিয়ে পার্টিতে এত ক্ষোভ, তো ফলে তার পক্ষে তো সেটব্যাক হবেই, সেটব্যাক একটা বড় হতে পারে। কিন্তু কাল হাইকোর্ট খুব ইম্পর্টেন্ট। দেখো, ওই আবার অধীর চৌধুরীর কথা মনে পড়ে যাচ্ছে। অধীর চৌধুরী বলেছিলেন যে রক্ত বীজ পুতলে তার ফল, বিষ বৃক্ষ ফল যে পোতে তাকেও ভোগ করতে হয়। এই যে তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল, মিথ্যা মামলায় নারকোটিকের কেস দিয়ে প্রচুর লোককে, কর্মীকে জেলে বন্দি করে রাখা, তাদের বাড়িতেও তো একটা সেটব্যাক হয়েছে, যে পলিটিক্সে নামতে গিয়ে, রাজনীতি করতে গিয়ে একই বিড়ম্বনা হলো, পরিবার পরিজন, সেই পুঞ্জীভূত একটা ক্ষোভ, অসন্তোষ, রাগ, অভিশাপ, ঘৃণা, একটা সবকিছু মিলিয়ে সেটাও তো একটা কোথাও না কোথাও তো গিয়ে পড়ে। তো এটাও মেনে নিতে হবে, সেটব্যাক তো বটেই, সেটব্যাক একটা বটে। এবং তোমার মুকুল রায়ের সঙ্গে একটি ছেলে ছিল, দুজন ছিল, সুজিত শ্যাম এবং ওই ছেলেটির নাম আমি ভুলে যাচ্ছি, তাকে তো এইভাবে তার বিরুদ্ধে নারকোটিক্সের কেস দিয়ে তাকে 2 বছর না 3 বছর জেলে আটকে রাখা হয়। সুজিত শ্যাম ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা, তাকে দিয়ে মুকুল রায়ের বিরুদ্ধে মামলা করানো হয়, তাকে সিআইডি জেরা করে, এবং সবটাই করে হচ্ছে মুকুল রায় তৃণমূল ছাড়ার পর। এইগুলো কোথাও না কোথাও তো ফিরে আসবে, ফ্লাইং ডিস্কের মতন ছুড়ে দেবে আবার ফিরে আসবে। যেটা তুমি বললে ফ্ল্যাশব্যাকে, যে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি যাওয়া, ফ্ল্যাশব্যাকে আজকেও তুমি গল্পটা বললে যে সুজিত শ্যাম বাড়ি ছাড়া হয়ে, বাড়ি ছাড়া, এবং তার বাবা মার কাঁদেনি ছেলের জন্য? নিঃসন্দেহে তাদের বাড়ির ছেলে এবং বাড়ি ছাড়া দীর্ঘদিন কাঁদেনি, এবং রাজনৈতিকভাবে কোথাও সেগুলোই ফিরে আসে সময়ের পরে, একদম ফ্লাইং বুমেরাং বলবো না, পুরোপুরি ফ্লাইং ডিস্ক। একদম
সেভাবে ফিরে ফিরে আসে। তবে আজ যেই খবরটা, এবং কালকের হাইকোর্ট তার মানে হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা কাল হাইকোর্ট, ঠিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ পান কিনা, এবং না পেলেও অনেকটা সম্ভাবনা কিন্তু আশঙ্কার কালো মেঘ ঘনিয়ে আসবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে। তার নিঃসন্দেহে অনেকগুলো রাস্তা খোলাও রয়েছে তার পরবর্তী সময়, সেটা কি হবে তো সময়ই বলবে। তবে আপাতত আজ আমরা যে বড় খবর ব্রেক করলাম এই মুহূর্তে আমাদের দর্শকদের জন্য, সেই খবর এই সময় পর্যন্ত দাঁড়িয়ে কিন্তু কোনো মিডিয়াতে আপনারা পাননি। আমরা বলতে পারি আমরা এই খবর ব্রেক করলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে আরও একটি সমন নিয়ে হাজির ত্রিপুরা থেকে, খোয়াই থেকে সেই আদালতের সমন, এবং ধীরে 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 কিন্তু অনেক কিছু ঘনীভূত হচ্ছে, যে আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে শান্তিনিকেতনের ওপর। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সব খবর সবার আগে দেখবার জন্য দ্য ওয়াল।